হ্যালো এভরিওয়ান। তো আগের দিনের ভিডিওতে আমরা যেটা পড়াশোনা করেছি সেটা হচ্ছে কি ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। তো ভোল্টেজ কারেন্ট সম্বন্ধে আমাদের একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কীভাবে ইলেকট্রন ফ্লো হয়, কী হয় না হয় তা আমি ডিটেলসে বুঝতে পেরেছি। আজকে একটা নতুন জিনিস নিয়ে আমরা পড়বো, সেটা হচ্ছে কি রেজিস্ট্যান্স। সেটা কি রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স কি জিনিসটা? ইট ইজ দ্য প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স হুইচ অপোজেস দ্য ফ্লো অফ ইলেকট্রন থ্রু ইট। মানে কি না, একটা বস্তুর এমন একটা প্রপার্টি বা এমন একটা ওর ক্যারেক্টার যেটা কি করে ওর ভিতর দিয়ে ইলেকট্রন ফ্লো হওয়াটাকে বাধা দেয়, তো আগের দিন যেটা আমরা পড়েছি কি ইলেকট্রন কেন ফ্লো হয় না, প্রেসার ডিফারেন্স হলে, যেটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স হলে। আর ইলেকট্রন ফ্লো হলে কি হয়, আমরা কি বলি কারেন্ট ফ্লো হচ্ছে। কি বলছি? কারেন্ট ফ্লো হয়। মানে মেন কথা কি, যে কারেন্টের ফ্লোটাকে বাধা দেয় বা ইলেকট্রনের ফ্লোটাকে বাধা দেয় যে প্রপার্টি, সেই প্রপার্টিটাকে কি বলি? কোনো সাবস্টেন্সের রেজিস্ট্যান্স। তো আগের দিন যখন আমরা পড়ছিলাম তখন আমরা কি দেখছিলাম না, একটা মেটেরিয়ালের মধ্যে কি থাকে, অনেক ফ্রি ইলেকট্রন থাকে, অনেকগুলো এরকম ফ্রি ইলেকট্রন থাকে, র্যান্ডাম অর্ডারে ফ্রি ইলেকট্রন থাকছে। এবার যখন আমি পোটেনশিয়াল ডিফারেন্স এর মধ্যে দিয়ে দেবো তখন কী হবে, এই প্লাস কী করবে, ইলেকট্রনগুলোকে এর দিকে অ্যাট্রাক্ট করবে, আর নেগেটিভ কী করবে, এই ইলেকট্রনগুলোকে এদিক থেকে অপোজ করবে বা রিপালস করবে, ঠেলবে। তাহলে কী হবে, এদিক থেকে এদিকে কী হবে, ইলেকট্রনটা ফ্লো হবে। এটা হচ্ছে ইলেকট্রন ফ্লো। আর এদিক থেকে এদিকে হবে কি কারেন্ট ফ্লো। এটা আগের দিন আমরা পড়ে ক্লিয়ার করে নিয়েছি, পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাওয়া উচিত প্রত্যেকের আগের দিনের ভিডিওটা থেকে। ঠিক আছে, এবার হচ্ছে এই যে ফ্রি ইলেকট্রনগুলো আছে, এই ফ্রি ইলেকট্রনগুলো যখন এখান থেকে এখানে এনার্জি ট্রান্সফার করে, কী করে, এখান থেকে একটা ফ্রি ইলেকট্রন কী করে, এই এনার্জিটা এঁকে দেয়, তারপরে এনার্জিটা এঁকে দেয়, তারপরে সামনেরটাকে দেয়, এভাবে এনার্জিটা ট্রান্সফার হয়ে আসে, ইলেকট্রনটা ওখান থেকে মুভ করেন না। এটাও আগের দিন বলে দেওয়া হয়েছে। এবার এনার্জি ট্রান্সফারের সময় কী হয়, এই পাশাপাশি অনেকগুলো ইলেকট্রনের মধ্যে যেমন এভাবে দিচ্ছে, এঁকে দিচ্ছে, তাহলে এই ছোটো ছোটো যে মুভমেন্টগুলো হচ্ছে ইলেকট্রনের, সেই মুভমেন্টের মধ্যে কি হয়, ইন্টারনাল ফ্রিকশান তৈরি হয়। মানে কি, ইলেকট্রনগুলো ঠিক করে ফ্লো হতে পারে না। এর জন্য যে পরিমাণ আমার এনার্জিটা যাওয়ার কথা সেটা না গিয়ে কী হয়, কম পরিমাণে যায়। আর এই যে ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি হচ্ছে একটা মেটেরিয়ালের মধ্যে, সেটাকে আমরা কি বলছি, রেজিস্ট্যান্স। যেটা কার উপর ডিপেন্ড করছে না, এই প্রেজেন্স অফ ইলেকট্রনের। যদি ইলেকট্রনই না থাকে তাহলে কি হবে, আমার এখান থেকে এখানে এনার্জিটা নিয়ে যেতে অনেক কষ্ট হবে, একটা ইলেকট্রনকে এখান থেকে অনেক দূর বয়ে নিয়ে আসতে হবে এনার্জিটা, তাহলে কী হবে, রেজিস্ট্যান্স বেড়ে যাবে স্বাভাবিকভাবে। এবার যত বেশি ফ্রি ইলেকট্রন থাকবে তত কী হবে, আমার এনার্জিটা ইজিলি যাবে, নিজেদের মধ্যে ঠেলাঠেলি কম করবে, একটা জায়গায় থেকে একটু একটু করে পাস করে দিতে পারবে, তখন তাহলে কী হবে, তার রেজিস্ট্যান্স অনেক কম হবে। বোঝা গেছে? এবার হচ্ছে এই রেজিস্ট্যান্স যে আমরা পড়ছি, রেজিস্ট্যান্স যিনি আবিষ্কার করেছিলেন, এই রেজিস্ট্যান্সের যে কনসেপ্টটা, তার নাম ধরে রেজিস্ট্যান্সের আমার কী করা হয়, ইউনিট যে ডিফাইন করা হয় সেটা হচ্ছে ওম। সেটা কি? ওম। ওমের সিম্বল কি? এটা হচ্ছে সিম্বল, ভালো করে মনে রাখতে হবে, এইটা হচ্ছে ওমের সিম্বল। ম্যাক্সিমাম জায়গায় বইতে এই সিম্বলটাই লেখা থাকবে। বোঝা গেছে? এবার রেজিস্ট্যান্স সম্বন্ধে আরও ডিটেলসে যদি আমরা পড়ি তাহলে কী বুঝবো আমরা না, এই ইলেকট্রনের যে ফ্লোটা হচ্ছে তার উপরে কী হচ্ছে, রেজিস্ট্যান্স ডিপেন্ড করছে কত ইলেকট্রন আছে। তো এখান থেকে আমি কনক্লুশনে কী আনতে পারি না, যদি এই যে জিনিসটা থেকে আমি ইলেকট্রনগুলোকে ফ্লো করাচ্ছি, এই তারটা যত লম্বা হবে, মানে এই লেন্থটা এলটা যত বেশি হবে, তত কী হবে, এই ইলেকট্রনগুলোকে এই মাথা থেকে ওই মাথায় এনার্জিটা ট্রান্সফার করতে বেশি কষ্ট করতে হবে, মানে কি রেজিস্ট্যান্স বেশি হবে, মানে লম্বা লেন্থ যত বাড়বে রেজিস্ট্যান্স বাড়বে। এখান থেকে আমি লিখতে পারি কি না, রেজিস্ট্যান্স আর ইজ প্রপোর্শনাল টু এল, লিখতে পারি এটা আমরা। এবার কি হচ্ছে, যদি আমি ক্রস সেকশন বাড়াই, মানে কি এই যে ক্রস সেকশন, মানে এটা চওড়া, মানে এই পেনটা যেমন কি কত বেশি মোটা মার্কার পেনটা, আবার এই পেনটা কি হচ্ছে, এই পেনটা হচ্ছে কম মোটা, তাহলে এর ক্রস সেকশন কম, এর ক্রস সেকশন বেশি, এটাই বোঝানোর চেষ্টা করছি। এবার এখানে যদি ক্রস সেকশনে কী হয়, ক্রস সেকশনাল এরিয়া দিয়ে ডিফাইন করি, তাহলে এই এরিয়াটা যদি হয় এ দিয়ে ডিফাইন করি, তাহলে এই এরিয়া যত বেশি হবে এখানে কী হবে, আরও নাম্বার অফ ইলেকট্রনের সংখ্যা অনেক বেড়ে যাবে, ক্রস সেকশন বাড়া মানে। তো যত ক্রস সেকশন বেশি হবে তত কী হবে, ভলিউমটা বাড়বে, এরিয়াটা বাড়বে, মেটেরিয়ালের পরিমাণ বাড়বে, তাহলে কী হবে, এখানে আমার নাম্বার অফ ইলেকট্রন একসাথে বেশি পাবো, মানে সেম এনার্জি যদি এখান থেকে ওখানে ট্রান্সফার করতে হয়
অনেক লোক বেশি পাচ্ছি আমি এনার্জিটাকে এই মাথা থেকে ওই মাথায় নিয়ে যাওয়ার জন্য। এর মানে কি এরিয়া বাড়লে আমার কি হবে, রেজিস্ট্যান্স কমে যাবে। তাই এখান থেকে আমি কনক্লুশনে কি আসতে পারি, রেজিস্ট্যান্স ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু এরিয়া। তাহলে আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল টু 1/a। বোঝা গেল দুটো জিনিস, আর প্রপোর্শনাল টু এল মানে লেন্থ, অ্যান্ড আর ইজ প্রপোর্শনাল টু ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রস সেকশনাল এরিয়া। তাহলে এটাকে দুটোকে একসাথে আমি লিখতে পারি, আর ইজ ইকুয়াল টু রো এল বাই এ। এটা ম্যাথামেটিক্যালি এই ফর্মে লেখা যায়, এই দুটোকে একসাথে মাল্টিপ্লাই করে এল বাই এ এবং প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট হাঁটানোর জন্য এখানে কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্ট যে নতুন কনসেপ্ট এলো রো, রোটাকে আমরা কী বলি, রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল। কী বলি, রেজিস্টিভিটি মানে তার রেজিস্ট্যান্স তৈরি করা প্রপার্টিটা কত, যার রেজিস্টিভিটি বেশি তার রেজিস্ট্যান্সও জেনারেলি বেশি হবে, যদি সেম ক্রস সেকশনাল এরিয়া আর সেম লেন্থলি। বোঝা গেছে, খুব ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইকুয়েশান। আর ইকুয়াল টু রো এল বাই এ। এখানে রো হচ্ছে কি, রেজিস্টিভিটি। এই রেজিস্টিভিটির ইউনিটটা যদি আবার বার করতে চাই সেটা আমরা কীভাবে লিখতে পারি, তাহলে এখান থেকে লিখতে পারি রো ইজ ইকুয়াল টু, আমি রো ইকুয়াল কী হবে, আর এ গুণ হবে, এলটা নিচে আসবে না, আর ইন্টু এ বাই এল। তাহলে এবার ইউনিট হিসাবে কি লিখতে পারি, রেজিস্ট্যান্সের ইউনিট কি ওম, এরিয়ার ইউনিট কি এসআই ইউনিট মিটার স্কোয়ার, এলের মানে লেন্থের এসআই ইউনিট কি না মিটার। মিটার মিটার স্কোয়ার কেটে যাবে, এখান থেকে লিখতে পারি ওম মিটার, মনে থাকবে। তাহলে রেজিস্টিভিটির ইউনিট কি ওম মিটার, রেজিস্টিভিটির ইউনিট ওম মিটার, পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। রেজিস্টিভিটি বলতে আমি কী বুঝলাম না, এটা হচ্ছে একটা মেটেরিয়ালের প্রপার্টি, যেটার মাধ্যমে কি ওর রেজিস্ট্যান্সকে ডিফাইন করা যায়। মেটেরিয়াল প্রপার্টি যার মাধ্যমে ডিফাইন করা যায়, যেটা রেজিস্টিভিটি কিন্তু কোনো ক্রস সেকশন এরিয়া বা কোনো লেন্থের উপর ডিপেন্ড করে না। রেজিস্টিভিটি হচ্ছে ওর মেটেরিয়াল প্রপার্টি, মেটেরিয়ালটার উপর ডিপেন্ড করে। তাহলে এখানে বোঝা গেল কি রেজিস্ট্যান্স মেনলি তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করে, এখন অবধি জানলাম। একটা হচ্ছে কী মেটেরিয়াল ইউজ করছি আমি, যেটা রেজিস্টিভিটি দিয়ে ডিফাইন হয়, কতটা লেন্থ আছে এল, অ্যান্ড কতটা ক্রস সেকশন এরিয়া আছে তারটার, বা কতটা চওড়া বেশি, সেটার উপরে ডিপেন্ড করে আমার এই তিনটে জিনিসের উপর আপাতত আমরা বুঝলাম যে রেজিস্ট্যান্স ডিপেন্ড করে। তা এর মধ্যে লেন্থ আর এরিয়া নিয়ে বেশি বলার মতো কিছু নেই। এবার রেজিস্টিভিটি তো একটু আগে ভালো করে ডিফাইন করলাম। আর কিছু মেটেরিয়ালের আমরা ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালের রেজিস্টিভিটি আমি এখানে লিখে দিয়েছি, কিছু ইম্পর্ট্যান্ট মেটেরিয়ালের আমি রেজিস্টিভিটি এখানে লিখে দিয়েছি, যেগুলো হচ্ছে কি মুখস্থ রাখার দরকার নেই এর কোনোটা, খালি জাস্ট নলেজ পারপাসের জন্য লিখলাম, এটা পরীক্ষায় কোনোদিন আসবে না। সেটা হচ্ছে কি কপার হচ্ছে ম্যাক্সিমাম আমাদের ইউজ হয়, সবচেয়ে বেশি ইউজ হয় কি কপার, ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি ইউজ হয় কি কপার রেজিস্টিভিটি কত 1.72 ওম মিটার। অ্যালুমিনিয়াম তারপরে ইউজ হয় 2.8, এর থেকে মানে এই রেজিস্ট্যান্স একটু বেশি হবে জেনারেলি, সেম ক্রস সেকশনাল এরিয়া আর সেম লেন্থের জন্য, কার্বন মেনলি কোথায় ইউজ হয়, কার্বন ব্রাশে ইউজ হয়, মেশিনে কার্বন ব্রাশ আকারে ইউজ হয়। আরও অনেক জায়গায় ভ্যারাইটি পারপাসে ইলেকট্রিক্যালে বিভিন্ন জায়গায় কার্বন আমরা ইউজ করে থাকি, ওই জন্য কার্বনের রেজিস্টিভিটিটাও আমরা এখানে ডিফাইন করেছি, সেটা হচ্ছে 3000 থেকে 6000 ওম মিটার। আয়রন তো আমরা যেদিকে দেখবো সেদিকেই আয়রন দেখতে পাই, তো আয়রনেরটাও জানা দরকার আমাদের, সেটা 9.8। তাহলে এখানে বোঝা গেল আয়রনের অনেক গুণ বেশি রেজিস্ট্যান্স হয়, কাছে কপারের তুলনায় 1.7, এটা হচ্ছে 9.8। এউ মানে হচ্ছে গোল্ড, আমরা অনেকে ভাবে হয়তো গোল্ডই সবচেয়ে কম রেজিস্টিভিটি হবে, কিন্তু নয়, গোল্ডের কত 2.44, যেটা হচ্ছে কপারের থেকেও খারাপ। মানে এখানে বোঝা গেল কি কপারের রেজিস্ট্যান্স গোল্ডের থেকেও কম, তাই ইলেকট্রিক্যাল মেটেরিয়াল হিসেবে কপার অনেক বেশি প্রেফারেবল গোল্ডের থেকে। এমনিই তো গোল্ডের অনেক বেশি রেট, যদি দামের কথা নাও কনসিডার করি, কপার অনেক বেশি প্রেফারেবল। কিন্তু কিছু কিছু স্পেশাল পারপাসে আমরা গোল্ড ইউজ করি, সেটা হচ্ছে একদম সাইন্টিফিক পারপাসে, সেটা হচ্ছে একটাই কারণ গোল্ড কি নন রিঅ্যাক্টিভ মেটেরিয়াল, জেনারেলি নর্মাল এনভায়রনমেন্টে রিয়াকশান করে না, যেটা কপার হচ্ছে নর্মালি রিয়াকশান করে যায়, বাইরে রাখলে সবুজ হয়ে যায় কপারগুলো, ঠিক আছে। এবার এজি মানে হচ্ছে কি সিলভারের কত 1.64। তাহলে আমরা কি বুঝলাম এখানে কপারের থেকে সিলভারের রেজিস্টিভিটি কম। তা জেনারেলি যে ধরনের মেটেরিয়াল আমরা হাতের কাছে পাই বা যে ধরনের মেটেরিয়াল ইন্ডাস্ট্রিয়াল ইউজ রয়েছে, তার মধ্যে সবচেয়ে লোয়েস্ট রেজিস্টিভিটি হচ্ছে সিলভারের 1.64 ওম মিটার। বোঝা গেল, এটা পরীক্ষায় অনেক সময় আসে যে 4টা মেটেরিয়াল দিল, তার মধ্যে কোনটা হচ্ছে রেজিস্টিভিটি সবচেয়ে কম বা রেজিস্ট্যান্স সবচেয়ে কম, এটা পরীক্ষায় আসে, যার জন্য এই বেসিক
একটু আমাদের ডেটা মাথার মধ্যে রাখতে হবে। এখানে এক্সাক্ট ডেটা কোনোদিন পরীক্ষায় আসবে না, কিন্তু কোনটার বেশি কোনটার কম এইটুকু কনসেপ্ট আমাদের ক্লিয়ার রাখতে হবে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম, যে রেজিস্টিভিটি বা রেজিস্ট্যান্স মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে, লেন্থের উপর ডিপেন্ড করে, আর কিসের উপর ডিপেন্ড করে না ক্রস সেকশনাল এরিয়া। তো তিনটার পরে ফোর্থ একটা টপিক জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে টেম্পারেচার। কারণ কি, এটা যদি একটা স্ট্রিপ নিই, এই স্ট্রিপটার মধ্যে অনেকগুলো ইলেকট্রন আমার র্যান্ডামলি রয়েছে, যারা কী করছে, ইলেকট্রিসিটি ফ্লো করাচ্ছে, এদিক থেকে এদিকে ইলেকট্রনগুলো ফ্লো হচ্ছে। এবার যদি আমি ওখানে টেম্পারেচার বাড়িয়ে দিই, ওখানে যদি কী করি, টেম্পারেচার যদি বাড়িয়ে দিই, তা টেম্পারেচার বাড়িয়ে দিলে কী হবে, এই ইলেকট্রনগুলো যেটা এখান থেকে, এই ইলেকট্রনটা ধরা যাক এখান থেকে এনার্জি এখানে পেলো, এঁকে দিল, এই পাথটার সাথে সাথে ও অন্য দিকেও একটু একটু করে মুভ করতে থাকবে। কারণ আমাদের টেম্পারেচার মানে এক্সট্রা বাইরের এক্সটার্নাল এনার্জি আছে, যার কোনো ডাইরেকশান নেই, তা নন ডাইরেকশনালি ও মুভ করবে। তা যে কাজটা করার কথা সেই কাজটা ছেড়ে যদি অন্য কাজ করে, আজকে আমরা পড়াশোনা করার কথা, পড়াশোনা ছেড়ে যদি আমি মোবাইল ইউজ করি বা অন্য কোনো বাইরের কাজ করি, তাহলে অ্যাকচুয়াল পড়াশোনার কাজটা তো আমার কমই হবে না, কাজটা তো একই, আমাদের কাছে টাইমটা সেম। যদি একটা কাজ কম করি, একটা অন্য কাজে যদি ফোকাস করি, তাহলে যেটা মেন আমাদের কাজ সেটাই করতে পারবো না। সেম জিনিস, ইলেকট্রনের মেন কাজটা কি, এনার্জিটা এই ইলেকট্রন থেকে নিয়ে এই ইলেকট্রনে ট্রান্সফার করে দেওয়া। কিন্তু যখনই আমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, ও কী করছে, নিজের জায়গা থেকে আনস্টেবল হতে শুরু করছে, এদিক ওদিক মুভমেন্ট শুরু করছে। এর ফলে কী হবে, এনার্জির যে ফ্লোটা হচ্ছিল সেই ফ্লোটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। কী হবে না, সেই ফ্লোটা রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তো যেভাবে আমার ফ্লো হচ্ছিল সেভাবে হবে না। এর মানে কি বোঝা গেল না, মেটেরিয়ালের রেজিস্ট্যান্স বেড়ে যাবে। এটা জেনারেল হয়, এর এক্সেপশানও কিছু কিছু ক্ষেত্রে আছে, সেটা আমাদের ডিসকাশনের বিষয় নয় বা আমাদের এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট নয়। তো আমাদের ন্যাচারালি যেসব মেটেরিয়াল দেখতে পাই বা যে মেটেরিয়ালগুলো একটু আগে লিখছিলাম, আয়রন, কপার, অ্যালুমিনিয়াম, সিলভার, গোল্ড, প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের নর্মাল কন্ডিশনে যদি টেম্পারেচার রাইজ করি, তাহলে কী হয়, ওর রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। টেম্পারেচার রাইজ করলে রেজিস্ট্যান্স ইনক্রিজ করে। তো সেটা ম্যাথামেটিক্যাল ফর্মে যদি আমরা ওটাকে ডিফাইন করি, তাহলে কীরকম হবে না, ধরে নেওয়া যাক যে 0 ডিগ্রি টেম্পারেচারে আমার একটা মেটেরিয়াল রয়েছে, তার 0 ডিগ্রি অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড ও রেজিস্ট্যান্স হচ্ছে R0, আর অ্যাট টি ডিগ্রি সেন্টিগ্রেড, টি যে কোনো টেম্পারেচার হতে পারে, 30 ডিগ্রি, 32 ডিগ্রি, 50 ডিগ্রি, এনিথিং হতে পারে, ও রেজিস্ট্যান্স হচ্ছে RT। তাহলে আমি এখান থেকে লিখতে পারি RT ইকুয়াল টু, ইনিশিয়ালি কত ছিল 0 ডিগ্রিতে, R0, তাহলে এটা তো থাকবেই, তার উপরে কি হবে, ইনক্রিমেন্ট হবে। এই ইনক্রিমেন্টটাকে আমরা কি লিখতে পারি না, R0 প্লাস R0 আলফা টি, যেখানে R0টা কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডের রেজিস্ট্যান্স, আর টিটা কি টেম্পারেচার রাইজ, কতটা টেম্পারেচার 0 ডিগ্রি রেসপেক্টে কতটা রাইজ করেছে, 0 থেকে 30 হচ্ছে মানে 30 রাইজ করেছে। আর তাহলে আলফাটা কি, আলফাটা হচ্ছে আমার টেম্পারেচার কোএফিসিয়েন্ট, টেম্পারেচার কোএফিসিয়েন্ট, যেটাকে ডিফাইন কীভাবে করতে পারি আমরা, টেম্পারেচার কোএফিসিয়েন্টকে ডিফাইন করা যায় না পার ডিগ্রি চেঞ্জের জন্য। এই যে তার জন্য টেম্পারেচার গুণ রয়েছে, অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা যতটা ইনক্রিজ হয়, পার ডিগ্রি চেঞ্জের জন্য অ্যাকচুয়াল রেজিস্ট্যান্সটা যতটা ইনক্রিজ হয়, সেটাকে আমরা কি বলি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ দিস মেটেরিয়াল। বোঝা গেছে, যেটাকে আমরা আলফা দিয়ে ডিফাইন করি। তাহলে এটাকে আমি আরও শর্ট ফর্মে আমরা কীরকম লিখতে পারি, তাহলে RT ইকুয়াল টু R0 যদি কমন নিয়ে নিই, R0 ইন্টু 1 প্লাস আলফা টি। এটাও একটা ইম্পর্ট্যান্ট ইকুয়েশান, কিন্তু আমাদের যে ধরনের এক্সাম দেব সেখানে এই ইকুয়েশানটা অত বেশি ইম্পর্ট্যান্ট নয়। বোঝা গেছে, জাস্ট কনসেপ্টের জন্য বললাম। তো এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সম্বন্ধে আমরা মোটামুটি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেল। তো রেজিস্ট্যান্স যে মেটেরিয়াল প্রোভাইড করে বা যেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স পাই, কোনো সার্কিটে এক্সট্রা রেজিস্ট্যান্স বাড়াতে হবে, তো এটা কোনো একটা সাবস্টেন্সকে বা কোনো মেটেরিয়াল লাগাবো, তা যে এই প্রপার্টিটা প্রোভাইড করছে সার্কিটকে, তাকে আমরা কি বলবো, রেজিস্টার। তাকে কি বলবো, রেজিস্টার, যেটা অনেকক্ষণ ধরে আমার বোর্ডের উপরে লেখা রয়েছে, কিন্তু সেটাকে এখনও আমি বলিনি, রেজিস্টার। এবার আমাদের জেনারেলি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক সার্কিটে যে ধরনের রেজিস্টার ইউজ করা হয়, সেগুলো কমার্শিয়ালি যেগুলো মার্কেটে পাওয়া যায়, সেটা নিয়ে আমাদের একটু নলেজ থাকা দরকার। কোনো এক্সামে এটা নিয়ে ছোটো ছোটো কোশ্চেন অনেক সময় দিয়ে দেয়, যেটা অনেকেরই ভুল হয়ে যেতে থাকে। বুঝে গেছে? তো জেনারেলি যেসব রেজিস্টারগুলো আমাদের ইলেকট্রনিক দোকানে পাওয়া যায়, সেগুলো কিছুটা এই ধরনের শেপ হয়, এত বড় হয় না, খুবই ছোটো সাইজের হয়,
হয়তো 50 পয়সা বা 1 টাকার বেশি দাম নেয় না ওইগুলো, বা অনেক সময় দেখা যায় 10 টাকায় 100 খানা দিয়ে দেয়, এরকমও ঘটে কিছু কিছু রেজিস্টারের ক্ষেত্রে। এবং সেগুলো বিভিন্ন ওয়াটে পাওয়া যায়, কোনোটা কোয়ার্টার ওয়াট, কোনোটা হাফ ওয়াট, কোনোটা 1 ওয়াট, 10 ওয়াট, এনিথিং হতে পারে, 100 ওয়াট রেজিস্টারও হতে পারে। বোঝা গেছে? এবার স্ট্যান্ডার্ড যে রেজিস্ট্যান্স পাওয়া যায় সেটা কি হয়, এই ধরনের শেপে হয়, খুব ছোট সাইজের হয়, যেখানে আমাদের পক্ষে রেজিস্ট্যান্সের ভ্যালুটা লিখে দেওয়া সম্ভব না, বা অনেক সময় ভ্যালু লিখে দিলেও কী হয়, সেটা ইরোশন হতে হতে বা কোনো কারণে ওই লেখাটা যদি একটুও উঠে যায়, পরবর্তী ক্ষেত্রে আমরা বুঝতেই পারবো না রেজিস্ট্যান্সটা কত, কারণ সবগুলো রেজিস্ট্যান্স দেখতে জেনারেলি সেম টাইপেরই হয়। বোঝা গেছে? এটা 100K দেখতে কিলো ওহম দেখতে যেরকম হবে, কারণ এটা কি 100K এটা কী জিনিস না, একটু আগে আমরা কি বলেছি, রেজিস্ট্যান্সের ইউনিট ওম বলেছি। তাই ওহমে 1000 টাইমস হলে কিলো ওহম, তার 1000 টাইমস হলে মেগা ওহম, গিগা ওহম। আবার যদি আমি 1000 টাইমস কম করে দিই ওহমকে, তাহলে কি হবে, মিলি ওহম, আবার মাইক্রো ওহম। তো এগুলো তো একটা রেঞ্জ আমরা জানি। তো একটা জিনিসের যদি কোনো কারণে ডিজিট একটা উঠে যায়, তাহলে আমাদের কী হবে, রেজিস্ট্যান্সটা দেখতে যেহেতু সেম, আমাদের পক্ষে আইডেন্টিফাই করা সম্ভবই না উইদাউট মাল্টিমিটার যে এটা কত ওহমের রেজিস্ট্যান্স। এই জন্য একটা বহু পুরনো সময় থেকে একটা মেথড আমরা ইউজ করে থাকি, সেটা হচ্ছে কালার কোডিং। সেটা কি কালার কোডিং না, একটা রেজিস্ট্যান্সের গায়ে কী করা থাকে, এমনি রাউন্ড 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 করে অনেকগুলো কালার দেওয়া থাকে। তার একটা মডেল আমি এখানে এঁকে বোঝানোর চেষ্টা করছি। প্রথমে কি থাকে, লেফট থেকে যদি শুরু করি, এবার দেখতে তো সেম, কোনটা লেফট কোনটা রাইট কী করে বুঝবো, সেটা একটু পরে বোঝা যাবে। যদি লেফট থেকে শুরু করি, প্রথমে জেনারেলি 2 বা 3টে আমি দাগ দেখতে পাবো, 2 বা 3টে দাগ দেখতে পাবো। বোঝা গেছে? একই কালার হতে পারে, মাল্টিপল কালারও হতে পারে। তারপরে একটু গ্যাপ দিয়ে 4th কালার একটা দেখতে পাবো। বোঝা গেছে? অনেক সময় গ্যাপ থাকেও না, সেটা আমাকে কমন সেন্স লাগে বুঝতে হবে কোনটা কোন কালারটা বোঝাচ্ছে। আর সবার লাস্টে একটা লাস্ট কালার দেখতে পাই। এই লাস্টের কালারটা জেনারেলি 2টো কালার হয়, এক সিলভার হয়, নাহলে গোল্ড হয়। এটা কি হয়, সিলভার और গোল্ড, সিলভার অথবা গোল্ড হয়। তাহলে সিলভার অথবা গোল্ড যখন পাচ্ছি, কোনো কোনো সময় গ্রেও হয়ে থাকে, কিন্তু জেনারেলি সিলভার আর গোল্ড পাওয়া যায়। তো সিলভার আর গোল্ড পেলে আমাকে বুঝতে হবে কি, এইটাকে আমাকে রাইট সাইডে রাখতে হবে সবসময়। কি যখন চেক করবো, ভিজুয়ালি যখন চেক করবো, ডান দিকে আমি কী করবো, সিলভার বা গোল্ডটা রাখবো, বাম দিক থেকে স্টাডি করে যাবো। তাহলে একদম ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে সিলভার গোল্ড, সেটা লাস্ট কালার হলো। তার আগেরটা একটা কালার মেজর কালার, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমার মাইনর কোডিংয়ের জন্য ইউজ করা হয়। তো এখানে বোঝা যাচ্ছে কি না, এই যে লাস্টেরটা আছে, এটাকে কী দিয়ে আমরা কী জন্য ইউজ করি, এই কালার কোডিংটার মিনিং হচ্ছে টলারেন্স। মানে ধরা যাক একটা রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে, আমি ডিফাইন করে দিচ্ছি, কোম্পানি যে ম্যানুফ্যাকচার করেছে 1000 ওহম, কিন্তু ও যখন বানাচ্ছে এক্সাক্ট কি 1000 ওহম বানাতে পারবে? কোনো দিনই বানাতে পারবে না। মেশিনে ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট প্রত্যেক জায়গায় থাকে, এক্সাক্ট ভ্যালু বানানো সম্ভব নয়। ওটা হতে পারে 1001 হতে পারে, 1002 হতে পারে, 1003 হতে পারে, 995 হতে পারে, 96 হতে পারে, 97 হতে পারে, 98 হতে পারে, এনিথিং হতে পারে, কিন্তু ওটা কী হবে, 1000-এর আশেপাশে। তাহলে এই যে রেঞ্জটার মধ্যে আগে পিছে ঘুরছে, এটা কি বলা হয় না, অ্যাকিউরেসি। ওটা কি বলা হয়, অ্যাকিউরেসি। যার যত অ্যাকিউরেসি ভালো, তাহলে সেই রেজিস্ট্যান্সটার দাম তত বেশি হবে। জেনারেলি আমাদের যে মার্কেটে পাওয়া যায়, নর্মাল যে রেজিস্ট্যান্সগুলো পাওয়া যায়, যেটা আপনার 50 পয়সাও পাবো, সেটা হচ্ছে ফিলিপসের আমি নিই বা অন্য কোনো ভালো ব্র্যান্ডেড কোম্পানির নিই, যার অ্যাকুরেসিটা খুবই ভালো, সেটা আমাকে 1 টাকা বা 2 টাকাও পড়তে পারে ওই একটা রেজিস্ট্যান্সের ভ্যালু। বোঝা গেছে? তাই এখানে যে 2টো কালার আমি লিখলাম, সিলভার আর গোল্ড, যেটাকে আমি মার্কিং দিয়ে অবশ্যই বোঝাতে পারবো না, কারণ আমাকে সিলভার মার্কার বা গোল্ড মার্কার নেই। তো ওই জন্য হোয়াইট দিয়ে আমি এখানে ডিফাইন করেছি জিনিসটাকে, সেই সিলভার অথবা গোল্ড। তো এই সিলভারের জন্য আমরা কি হয়, এটা প্লাস মাইনাস 10%। মানে সিলভার থাকা মানে বুঝতে হবে, যদি 10%, মানে যদি একটা 1000 ওহম রেজিস্ট্যান্স থাকে, আমার ডেফিনেশন অনুযায়ী 1000 ওহম থাকে, তাহলে ওটা কি হতে পারে, 900 থেকে 1100-র মধ্যে ঘোরাফেরা যে কোনো একটা রেজিস্ট্যান্স হতে পারে। তো ওটা 900 হতে পারে, 1100 হতে পারে, মাঝামাঝি 950ও হতে পারে, 1050ও হতে পারে। তো মিনিমাম 900, ম্যাক্সিমাম আমার কত 1100, আর মিডিলে কে থাকছে 1000। তাহলে 1000-এর উপরে 100 ওহম, নিচে 100 ওহম, মানে উপরে 10%, নিচে 10%, এই জন্য প্লাস মাইনাস 10% ওর ভ্যারিয়েশন হতে পারে। বোঝা গেছে? আর গোল্ডের ক্ষেত্রে কি হয়, গোল্ডের ক্ষেত্রে হয় প্লাস মাইনাস 5%। বোঝা গেছে? এবার বাকি যে কালারগুলো থাকছে আমার, সেগুলো হচ্ছে কি,
আমার জেনারেলি এই কটা কালার থাকে, 9টা কালার থাকে। বাকি কালারগুলো এই 9টা কালারের মধ্যে কোনো একটা থাকবে, যেগুলোকে আমরা সিকোয়েন্স অনুযায়ী লিখেছি। ব্ল্যাক ডিফাইন করে 0, ব্রাউন 1, রেড 2, অরেঞ্জ 3, ইয়েলো 4, গ্রিন 5, ব্ল্যাক 6, পার্পল 7, গ্রে 8 অ্যান্ড হোয়াইট 9। এই জিনিসটা আমাদের পুরোপুরি মেমোরাইজ করতে হবে। এটা পুরোপুরি মেমোরাইজ করতে হবে যাতে আমরা দেখলেই মাথায় চলে আসে কোনটা কোন কালার। যে ব্রাউন মানে 2, এটা যেন ফট করে মাথার মধ্যে ক্লিক করে। বোঝা গেছে? এটা সবাই যেন নোট করে নেয় খাতার মধ্যে। ঠিক আছে, আমি আর দাঁড়িয়ে থাকছি না, সবাই ভিডিও পজ করে আশা করবো যে নোট করে নিয়েছে। এবার কি হচ্ছে, এখানে যে 4টা কালার রয়েছে আমি দেখতে পাচ্ছি, অথবা এটার পরে দিয়ে দুটোও থাকতে পারে, যেটা একটু আগে বলছিলাম। তা সেখানে এই যে এইদিক রাইট সাইড থেকে যে সেকেন্ড কালারটা, এটা কি বলা হয়? পাওয়ার অফ 10। এটাকে বলা হয় পাওয়ার অফ 10। মানে এটা যেই কালার 10 টু দি পাওয়ার তত, আমি ভ্যালুটা কি বলবো? 10 টু দি পাওয়ার তত, বা এতগুলো জিরো দিয়ে আমি ডিফাইন করব। বোঝা গেছে? সেটাকে আরও যদি ক্লিয়ার করে আমি যখন এক্সাম্পলটা দিয়ে ডিসক্রাইব করবো তখন বোঝা যাবে। যেমন এখানে গ্রিন কালার, গ্রিন মানে কত? গ্রিন মানে আমি কি দেখতে পাচ্ছি? গ্রিন মানে 5, তাহলে এটা 10 টু দি পাওয়ার 5 ডিফাইন করবে। তাহলে এই কালারটা কি ডিফাইন করছে? 10 টু দি পাওয়ার 5 ডিফাইন করছে। বোঝা গেছে? আর এখানে যে 3টে কালার থাকছে, 3টে কালার নর্মাল নিউমেরিক্যাল ভ্যালুকে ডিফাইন করে, নর্মাল নিউমেরিক্যাল নাম্বার ডিফাইন করে। তো এই এক্সাম্পলটাকে যদি আমি, এই রেজিস্ট্যান্সটাকে যদি আমি এখানে লিখি, তাহলে কীরকম দাঁড়াবে? প্রথমে রেড আমার কি দেখলাম? রেড মানে 2, তাহলে আমি লিখলাম 2। এবার কি তারপরে কি আছে? ব্লু কত আছে? 6, তাহলে 2 6। এবার কি আছে? ব্ল্যাক মানে কত? 0, 2 6 0, 260। এবার কি আছে? পাওয়ার অফ 10 গ্রিন মানে কত? 5, তাহলে 5, তাহলে ইন্টু 10 টু দি পাওয়ার 5, মানে এর পিছনে 5টা শূন্য, তাহলে এত ওহম। তাহলে এই রেজিস্ট্যান্সটা কত হলো? 260 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ওহম। আর 10 টু দি পাওয়ার 6-এ কত হয়? 10 টু দি পাওয়ার 6-এ কত হয়? মেগা হয়। 10 টু দি পাওয়ার 6কে আমি কী বলি? মেগা বলি। তাহলে এটাকে আমি লিখতে পারি 26 মেগা ওহম। বোঝা গেল? তাহলে এইরকম একটি কালার কোডিংয়ের রেজিস্ট্যান্স পাই, যেটা দেখে আমি ফট করে বলতে পারবো কি এই রেজিস্ট্যান্সটার ভ্যালু কত? 26 মেগা ওহম। বোঝা গেছে? এটাকে আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। পারলে মার্কেট থেকে একটা দুটো রেজিস্ট্যান্স কিনে নিয়ে এসে নিজে বুঝতে হবে, নিজে লিখতে হবে, হ্যাঁ আমি ঠিক লিখছি, দিয়ে মাল্টিমিটার দিয়ে চেক করতে হবে যে হ্যাঁ আমি ঠিক লিখছি কিনা বা ঠিক বুঝতে পারছি কিনা। ক্লিয়ার?